ওদের সঙ্গে সংমিশ্রণের যে অনুচ্ছেদগুলি আছে সেগুলিকে সহই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করছে। আমি এই ক্ষেত্রে আওয়ামী লীগকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করি। আমি অ্যাপ্রিসিয়েট করি এই কারণে যে বাংলাদেশের মতো একটি দেশের বাস্তবতায় এই রাজনীতিকে এই প্রথম সে খুব যুক্তিসঙ্গতভাবে বিবেচনা করেছে এবং এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী অন্য অনেকেরই রাজনৈতিক দলীয় দৃষ্টিভঙ্গিকে সে খুব একটা প্রশ্রয় দেয় নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 2006-এ যখন খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগ চুক্তি করেছিল, আপনার মনে আছে, তখন সেই চুক্তিতে ফতোয়া দেওয়ার বিধানটিকেও কিন্তু আপনার তার সরকার ক্ষমতায় আসলে পরে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হবে বলে উনি স্বীকৃতি দিয়েছিলেন। আহমেদিয়া সম্প্রদায়কে উনি অমুসলিম ঘোষণা করার চুক্তিবদ্ধ হয়েছিলেন। এটি অবশ্য আছে কিনা হ্যাঁ, আপনি দেখেন, আপনি খুঁজলেই পাবেন। এবং আজকে এই প্রসঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তার বিবৃতিতে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে এই বিষয়টিতে। তো এই দৃষ্টিভঙ্গিগত এই পার্থক্যগুলি কিন্তু প্রমাণ করে যে আপনাকে হয় একটি ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ধারণ করতে হবে, আর তা নাহলে পরে একটি অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিকে ধারণ করে ধর্ম সম্পর্কে সকল ধর্মের, বিশেষ করে একটি সংশ্লিষ্ট দেশে যে রাজনীতি করবেন সেখানকার ধর্মীয় মূল্যবোধগুলিকে সংমিশ্রণ করে সেটাকে কি বলে শ্রদ্ধা করে যেভাবে রাজনীতি সাজানো দরকার আপনি সেভাবে রাজনীতি সাজাবেন। কিন্তু এই দুইয়ের মাঝখান থেকে চললে যে ঘটনাটি দাঁড়ায় সেটি হচ্ছে আপনার কখনো কখনো আপনাকে মনে হবে যে আপনি একটি খুব বিপ্লবী কর্মসূচি ধারণ করেছেন, আবার কখনো কখনো আপনি কিন্তু একটি বিপরীত ধর্মীর জায়গায় গিয়ে দাঁড়াবেন। সেই কারণে আমার এই প্রসঙ্গে বক্তব্যটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দুইটি দল এখনো এত জনপ্রিয়, তার অনেক সীমাবদ্ধতা আছে এই দুই দলের। কিন্তু গত 4-5টি নির্বাচনের পরিসংখ্যানই প্রমাণ করে যে আমাদের দেশে জনগণকে সাথে নিয়ে যদি কোনো সমাধান আমাদেরকে করতে হয় তাহলে অবশ্যই এই দুইটি দলকে উপাদান হিসেবে বিবেচনা করতে হবে। এবং এই দুই দলের কেউ যদি মনে করে যে কেউ কাউকে নির্মূল করে ফেলবে তাহলে সেটা হবে কিন্তু অর্বাচীনের স্বর্গে বাস করার মতো। সেই কারণে আজকের সংকটকেও সমাধান করার সময় প্রথমেই বিবেচনা করতে হবে যে প্রধান দুইটি রাজনৈতিক দলের এই পরিমাণ গণভিত্তি এবং প্রধান দুই নেত্রীর এই পরিমাণ জনপ্রিয়তা, এটাকে আমরা গণতন্ত্র বিনির্মাণের কাজে সম্পদ হিসেবে বিবেচনা করব নাকি আমরা এটাকে গোত্রকে লড়াই করার কাজে ব্যবহৃত করব? আমার মনে হয় যে তথ্য হিসেবে আপনি খুব চমৎকার বলেছেন, কিন্তু আমি প্লিজ ভাই আপনার কাছে সর্বশেষ আসতে চাই যে আপনি যেই জায়গা থেকে কথা বলছিলেন আমি আবার সেই জায়গায় আসতে চাই। আমাদের জনগণ আসলে এখন আছে কার সঙ্গে? মানে আমরা যদি কয়েকটি চয়েস দেখি, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে, কোনো বড় সাংবাদিকের সঙ্গে, বা কোনো বিখ্যাত নোবেল প্রাইজ পাওয়া কারো লোকের সঙ্গে, কার সঙ্গে আছে আসলে জনগণ? না, আমি যেটা দেখি যে বাংলাদেশের জনগণ এখন ওই যে বলে কি বলে চয়েসবিহীন পজিশনে আছে। আমার বিবেচনায় তাই চয়েসবিহীন পজিশনে থেকে একটা মানে সর্বশেষ ঘটনাবলীর উপরে দাঁড়িয়ে সে একটা সিদ্ধান্ত নেয়, যার জন্য যেটা হয় অল্প সময়ের জন্য ওই সিদ্ধান্তটা কারেক্ট মনে হয় কিন্তু শেষ বিচারে কারেক্ট হয় না। এটাই হয়ে গেছে আমার কাছে মনে হয় যে একটা বড় সমস্যা আমাদের এইখানে। কিন্তু আমি যেটা শেষ করতে চাই এটা বলে যে বাংলাদেশকে যদি আমি অগ্রসর করার চিন্তা করি বা এইটা করি, এখানে আপনি 90 নিয়ে আসছেন, আমি 90টাকেও আনতে চাই, কিন্তু 90টাকেই আনে আমি যদি বলি যে এখন যে 90-এ সর্বশেষ আমাদের নানা ত্রুটি বিচ্যুতির পরে আমি এইখানে স্বপন ভাই, প্রধান ভাই, যে দুইটা বিষয় আমি পজিটিভই বলতে চাই। যেমন একটা ধরুন যে আমাদের 71কে ফয়সালা ছাড়া তো আমি আগাইতে পারবো না। ফয়সালা মিন্স হচ্ছে আফোল্ড ছাড়া, ফয়সালা বললে ভুল হবে, মানে 71কে কেউ বিতর্কিত করবে এটাও হবে না, আবার আমরা একেবারে নাকচ করবো আওয়ামী লীগ বিএনপিকে তাকেও না। তাহলে এটা যে 3 জোটের যে রূপরেখা ছিল, ওইখানে কোনো মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ধারা পুনর্প্রতিষ্ঠার কথা ছিল, ওইখানে একটা স্থায়ী গণতান্ত্রিক ধারার কথা ছিল, সেইটা করতে হবে। কিন্তু 71-এর ঘাতকদের রেখে এক পক্ষ চাইলেও হবে না, আবার 71-এর ঘাতকদের বিরুদ্ধে বলবো ব্যান করবো না, তার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে কর্মকাণ্ড তার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলার কাজ করবো না, দেশকে অগ্রসর করব, এইটাও কিন্তু চলবে না। এই ধারায় আসলে যদি আগাতে পারি এইগুলোকে নিয়েই, তাহলে দেশটাকে অগ্রসর করতে একটু 20 সেকেন্ড আপনি শেষ কথা বলুন। আমি যেহেতু সময় খুব কম সেই জন্য আমি মূলত প্রিন্সের বক্তব্যটাকেই আমি ধারণ করি। আজকের সরকারি দল যদি 3 জোটের রূপরেখা 91-তে যেটা দেয়া হয়েছিল, যেখানে স্বৈরাচার এবং এই ধর্মীয় মৌলবাদ শক্তিমুক্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থার পরিবেশ তৈরি করার জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছিল, আজকের ক্ষমতাসীন সরকার হিসাবে সে যদি প্রথমেই সেই স্বৈরাচারের শিখণ্ডী এরশাদকে বাদ দিয়ে যখনই এটাকে প্রেমিস তৈরি করবে, তখনই আমি মনে করি যে একটা চমৎকার সম্ভাবনা তৈরি হবে। শেষ লাইন হচ্ছে খুব পরিষ্কার কথা, বিএনপি জামাতের সঙ্গে জঙ্গিবাদী আইন না যদি ভোট করতো, নির্বাচন করতো, এই সমস্যা এইরকম সমাধান করে নাই। এখন সমাধান কি? এখনো বিএনপির উচিত নির্বাচনের জন্য অপেক্ষা করা, শান্তিপূর্ণ রাস্তায় জামাতকে বর্জন করে ফিরে আসা। নাজমুল হক প্রধান, জহিরুদ্দিন স্বপন, প্রিন্স, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।